আগাথা ক্রিস্টি, পুরো নাম ডেম আগাথা ম্যারি ক্ল্যারিসা ক্রিস্টি। জন্মগ্রহণ করেন 1890 সালের 15 সেপ্টেম্বর। তিনি প্রায় 66টি গোয়েন্দা উপন্যাস ও 14টি ছোট গল্প সংকলন সহ মোট 80খানা বই লেখেন। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্রের মধ্যে এরকুল পোয়ারো ও মিস মার্পলের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। আগাথা ক্রিস্টিকে রহস্যের রানী বলা হয়ে থাকে। তাঁর ডাকনাম দ্য কুইন অফ ক্রাইম। তিনি দ্য মাউস ট্র্যাপ নামে একটি নাটক রচনা করেন, যা বিশ্বের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে মঞ্চস্থ হয়ে চলেছিল। এই নাটকটি 1952 সাল থেকে 2020 সাল পর্যন্ত ওয়েস্ট এন্ড থিয়েটারে মঞ্চস্থ হয়ে এসেছে। এছাড়াও ক্রিস্টি ম্যারি ওয়েস্টম্যাক্ট ছদ্মনামে 6টা উপন্যাস রচনা করেন। আজকে আপনারা শুনবেন আগাথা ক্রিস্টির লেখা গোয়েন্দা চরিত্র এরকুল পোয়ারোর অ্যাডভেঞ্চার, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ওয়েস্টার্ন স্টার। ঘরের জানলায় দাঁড়িয়ে অলসভাবে নিচের রাস্তার দিকে তাকিয়েছিলাম আমি। অদ্ভুত তো, কথাটা বলেই ফেললাম। কোন জিনিসটা তোমার চোখে অদ্ভুত বলে ধরা দিল বন্ধু? নিজের আরামদায়ক চেয়ারে প্রায় ডুবে থাকা অবস্থায় মন্তব্য করল পোয়ারো। আমি যা বলছি তার ভিত্তিতে একটু অনুসন্ধান করো দেখি পোয়ারো। আধুনিক টুপি, দুর্ধর্ষ ফাড়ের কোট, এই সবে সুসজ্জিতা এক তরুণী ধীরে ধীরে এগিয়ে আসছেন। তিনি রাস্তার দুধারের বাড়িগুলো দেখতে দেখতে এগোচ্ছেন। তার অজান্তে 3 জন পুরুষ আর একজন মধ্যবয়স্ক মহিলা তাকে অনুসরণ করছে। একটা 5 মাস খাটা ছোকরাও অনুসরণকারীদের দলে যোগ দিয়েছে। ছেলেটা মহিলাকে দেখিয়ে উত্তেজিত ভঙ্গিতে কিছু বলছে। এটা কি ধরনের নাটক হচ্ছে? মহিলা কি কোনো অপরাধী? যারা তাকে অনুসরণ করছে তারা কি ছদ্মবেশে থাকা পুলিশের লোক, নাকি তারাই দুষ্কৃতী যারা এক অসহায় মহিলাকে আক্রমণ করতে চলেছে? মহান গোয়েন্দা, এই নিয়ে কি বলেন আপনি? মহান গোয়েন্দা এ বিষয়ে সহজতম পথটা বেছে নেন বন্ধু। তিনি স্বচক্ষে দেখার সিদ্ধান্ত নেন। এই বলে পোয়ারো চেয়ার ছেড়ে উঠে আমার পাশে জানলায় এসে দাঁড়ালো। মিনিট খানেক দেখে পোয়ারো হেসেই ফেলল। তারপর বলল, যথারীতি তোমার বলা কথার মধ্যেও তোমার রোম্যান্টিক চিন্তাভাবনার ছাপ একেবারে গাঢ় হয়ে রয়েছে। মহিলা হলেন মিস মেরি মার্ভেল, চলচ্চিত্রের অভিনেত্রী, আর তার অনুসরণকারীরা হলো তার ভক্তকুল, যারা তাকে চিনে ফেলেছে। আর হ্যাঁ, উনি এই কথাটি খুব ভালোভাবেই জানেন বন্ধু। এবার আমিও হেসে ফেললাম। সবই বোঝা গেল, কিন্তু তুমি এর জন্য বিশেষ কোনো কৃতিত্ব দাবি করতে পারবে না পোয়ারো। শেষ অবধি সবটাই নির্ভর করেছিল ওই মহিলাকে চিনে ফেলার ওপরেই। খাঁটি কথা। তা তুমি পর্দায় মিস মার্ভেলকে এখনো অবধি কতবার দেখেছো? তা 12 কি 14 বার হবে। আর আমি দেখেছি 1 বার। তবু আমি ওকে চিনতে পারলাম, কিন্তু তুমি পারলে না। মহিলাকে এমনিতে এত অন্যরকম দেখতে। আমি ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ করবার চেষ্টা করলাম। হে ঈশ্বর, তা তুমি কি আশা করেছিলে? উনি লন্ডনের রাস্তায় কাউবয় টুপি পরে বা খালি পায়ে আলুথালু চুলে আইরিশ কলিন পুতুলের মতো করে ঘুরে বেড়াবেন? এই ভেবেছিলে তুমি? হ্যাঁ, তুমি সবসময় অদরকারি জিনিসগুলোকেই এত গুরুত্ব কেন দাও বলো তো? হ্যাঁ, সেই নর্তকী ভ্যালেরি সিনক্লেয়ারের কথাটা মাথায় রেখো। কিছুটা বিরক্ত হয়েই আমি কাঁধ ঝাঁকালাম। যাই হোক, এই নিয়ে আর ভেবো না বন্ধু। একটু শান্ত হয়ে পোয়ারো বলল, সবার পক্ষে এরকুল পোয়ারো হওয়া সম্ভব নয়। আমি এটা খুব ভালো করে জানি। নিজের সম্বন্ধে তোমার ধারণাটা এত উঁচু কেন পোয়ারো? হাসি আর বিরক্তির একটা মাঝামাঝি মেজাজ নিয়ে আমি বলেই বললাম, এমনটা আর কারো মধ্যে দেখিনি। কি আর করা,
একামেব দ্বিতীয়ম মানুষ নিজের সম্বন্ধে জানতে বাধ্য হয়, তাছাড়া অন্যরাও তেমনটাই ভাবেন। এমনকি যদি আমি ভুল না করি, মিস মার্ভেলও তাই ভাবেন। কি? আমি নিশ্চিত উনি এখানেই আসছেন। এটা কি করে বুঝলে? খুব সহজে। এই রাস্তাটা খুব একটা অভিজাত গোছের নয়। নামকরা ডাক্তার, দাঁতের ডাক্তার, নামকরা টুপি বিক্রেতা, এসব কিচ্ছু এই রাস্তায় নেই। কিন্তু একজন নামকরা গোয়েন্দা এখানে থাকেন বইকি। হ্যাঁ বন্ধু, সে তুমি মানো বা না মানো, এই মুহূর্তে আমি হচ্ছি শহরের সবচেয়ে ফ্যাশনেবল গোয়েন্দা। লোকে একে অপরকে বলে, আপনার সোনার পেন্সিল বক্সটা হারিয়ে গেছে বুঝি, আপনি ওই বেটে বেলজিয়ানটির কাছে যান। ভদ্রলোক একেবারে দুর্ধর্ষ গোয়েন্দা। আরে সবাই তো ওর কাছেই যাচ্ছে এখন। ব্যাস, দলে দলে মানুষ তাদের যত রাজ্যের মামুলি আর বোকা বোকা সমস্যা নিয়ে আমার কাছে এসে হাজির হয়। নিচে ঘন্টি বাজলো। পোয়ারো বলল, কি বললাম তোমায়? ওই এলেন মিস মার্ভেল। যথারীতি পোয়ারোর কথাটাই সঠিক বলে প্রমাণিত হলো। কিছুক্ষণের মধ্যেই মার্কিন অভিনেত্রীটি আমাদের ঘরে এসে ঢুকলেন। আমরা উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালাম। এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মেরি মার্ভেল। উনি অতি সম্প্রতি নিজের স্বামী গ্রেগরি বি রল্ফের সঙ্গে ইংল্যান্ডে এসেছেন। রল্ফ নিজেও একজন অভিনেতা। বছরখানেক আগে আমেরিকাতেই দুজনের বিয়ে হয়েছিল। দুজনেই এই প্রথম ইংল্যান্ডে এসে বিপুল অভ্যর্থনা পেয়েছিলেন। পত্রপত্রিকা থেকে এটা বোঝাই যায় যে মেরি মার্ভেল, তার পোশাক আশাক, তার গয়নাগাটি, এইসব নিয়ে সবাই একেবারে পাগল হয়ে গেছে। আর এই গয়নাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটা মস্ত বড় হিরে, যাকে তার মালিকের সঙ্গে মিলিয়েই পশ্চিমের তারা বা ওয়েস্টার্ন স্টার বলে ডাকা হচ্ছে। শুনেছি ওটা নাকি 50,000 পাউন্ডে বিমা করা আছে। মিস মার্ভেল যা দেখলাম বাস্তবে খুবই ছোটখাটো আর তন্নি। দারুণ ফর্সা রং, খুবই কিশোরী সুলভ মুখ আর নিষ্পাপ নীল চোখের জন্য মহিলার বয়স একেবারেই কম বলে মনে হয়। পোয়ারো একটা চেয়ার টেনে তাতে মহিলাকে বসতে বলেছিল। সেই ফাঁকেই এই কথাগুলো আমার মাথায় ভেসে এলো। ইতিমধ্যে চেয়ারে বসেই মহিলা কথা বলতে শুরু করেছিলেন। আপনি সব শুনে হয়তো আমাকে বোকা বলেই ভাববেন মসিয়ে পোয়ারো। আসলে গত রাতেই লর্ড ক্রনশ বলেছিলেন ওর ভাইপোর মৃত্যু রহস্যের সমাধান আপনি কি অসাধারণ উপায়ে করেছিলেন। তখনই মনে হলো একবার আপনার পরামর্শ নেওয়া উচিত। হয়তো সবটাই একটা বোকা বোকা ধাপ্পা। গ্রেগ তো তেমনই বলেছে, তবে আমি এই নিয়ে প্রচন্ড দুশ্চিন্তায় আছি। দম নেওয়ার জন্য থামলেন মহিলা। পোয়ারো উৎসাহ দেওয়ার মতো করে বলল, আপনি বলুন মাদাম, বুঝতেই পারছেন আমি এখনো কিছুই জানি না। এই চিঠিগুলো। মিস মার্ভেল নিজের হাত ব্যাগ খুলে সেখান থেকে 3টে খাম বের করে পোয়ারোর দিকে বাড়িয়ে ধরলেন। পোয়ারো 3টে খামই খুঁটিয়ে দেখল। সস্তা কাগজ, নাম আর ঠিকানা খুব সাবধানে বড় হাতের লেখায় লেখা হয়েছে। এবার ভেতরে জিনিসটা দেখা যাক। খাম থেকে ভেতরের কাগজটা টেনে বের করলো পোয়ারো, আর তার কাঁধের ওপর দিয়ে ঝুঁকে আমি দেখলাম কাগজে মাত্র একটা লাইন লেখা আছে। খামের মতো এ ক্ষেত্রেও খুব সাবধানে বড় হাতের লেখা ব্যবহার করা হয়েছে। তাতে বলা ছিল, ঈশ্বরের বাঁ চোখের মহান হীরকখণ্ডটি যেখান থেকে এসেছিল সেখানেই যেন ফিরে যায়। দ্বিতীয় চিঠিটিও ছিল একেবারে প্রথমটির মতোই, তবে তৃতীয় চিঠির ভাব ও ভাষা ছিল অন্যরকম। আপনাকে সাবধান করা হয়েছিল, আপনি আদেশ মানেননি। এবার হিরেটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। চাঁদ যখন পূর্ণ হবে তখন 2টি হিরে ঈশ্বরের ডান ও বাঁ চোখে ফিরে আসবে, এমনই লেখা আছে। প্রথম চিঠিটাকে ঠাট্টা হিসেবেই নিয়েছিলাম, ব্যাখ্যা করলেন মিস মার্ভেল। দ্বিতীয়টা পাওয়ার পর
আমি ভাবতে শুরু করেছিলাম। তৃতীয়টা গতকালই এসেছে। ওটা পড়েই মনে হলো আমি যেমন ভেবেছিলাম এটা তার তুলনায় অনেক বেশি ভাববার মতো। এগুলো পোস্ট অফিসের মাধ্যমে আসেনি দেখছি। হ্যাঁ, এগুলো একজন চীনা রেখে গেছে, আর সেই জন্যই আমি ভয় পাচ্ছি। কেন? আজ থেকে 3 বছর আগে সান ফ্রান্সিসকোতে একজন চীনার কাছ থেকে গ্রেগরি হিরেটা কিনেছিল। অর্থাৎ আপনার মতে চিঠিতে উল্লিখিত হিরেটা হলো পশ্চিমের তারা। পোয়ারোর কথাটা মিস মার্ভেলই শেষ করলেন। হিরেটা কেনার সময় গ্রেগ শুনেছিল যে ওটার একটা ইতিহাস আছে, যেমনটা থাকে আর কি। তবে গ্রেগ ওই চীনার কাছ থেকে কিছু জানতে পারেনি। লোকটি নাকি সাংঘাতিক ভয় পেয়েছিল। ওই হিরেটা কোনো ক্রমে বিক্রি করে দেওয়াই ছিল তার লক্ষ্য। ফলে জিনিসটার এমনিতে যা দাম হওয়া উচিত তার 10 ভাগের 1 ভাগ দামেই হিরেটা পেয়ে গেছিল গ্রেগ। বিয়েতে আমি ওটা ওর কাছ থেকে উপহার পাই। চিন্তিত ভঙ্গিতে মাথা নেড়ে পোয়ারো বলল, গল্পটা এতই রোমান্টিক যে এটাকে বিশ্বাস করাই যায় না। তবু কে জানে। হেস্টিংস, পঞ্জিকাটা আমাকে একবার দেবে? আমি বইটা এগিয়ে দিলে, দেখি তো। বলে পাতা উল্টাতে ব্যস্ত হলো পোয়ারো। পূর্ণিমা যেন কবে? এই তো পরের শুক্রবার, মানে আমাদের হাতে 3 দিন আছে। তাহলে ম্যাডাম, আপনি আমার পরামর্শ চাইতে এসেছেন, আমি পরামর্শই দিচ্ছি। এই গল্পটা সত্যি একটা ধাপ্পা হতে পারে, আবার নাও পারে। তাই আমি বলবো আগামী শুক্রবার অবধি আপনার এই হিরেটা আমার কাছেই থাকুক। তারপর আমরা দেখব কি করা যায়। মহিলার উজ্জ্বল মুখের ওপর নিঃশব্দে একটা মেঘের ছায়া পড়ল। ক্লিষ্ট কণ্ঠে তিনি বললেন, অসম্ভব, এটা করতে পারবো না। পোয়ারো তীক্ষ্ণ দৃষ্টিতে মহিলাকে দেখছিল। সে বলল, জিনিসটা এই মুহূর্তে আপনার কাছেই আছে, তাই না? মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হলেন মহিলা। তারপর নিজের গাউনের মধ্যে হাত ঢুকিয়ে বুকের কাছ থেকে একটা সরু হাড় বের করে আনলেন। সামনে ঝুঁকে হাড়টা থেকে কিছু একটা বের করে মিস মার্ভেল দেখালেন। তিনি হাতের মুঠো খুললে আমার মনে হলো যেন প্ল্যাটিনামের বাঁধনে বন্দি এক টুকরো সাদা আগুন ধরা ছিল সেখানে। অসাধারণ। শ্বাস টেনে নিচু গলায় বলে উঠল পোয়ারো। ম্যাডাম যদি অনুমতি দেন তাহলে। হিরেটা নিজের হাতে নিয়ে সেটাকে খুঁটিয়ে দেখল পোয়ারো। ঈষৎ মাথা নত করে জিনিসটা ফেরত দিয়ে সে বলল, অতুলনীয় জিনিস, কোনো ত্রুটি নেই। আর সেই জিনিস আপনি নিজের সঙ্গে নিয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন? না না, আমি এসব ব্যাপারে খুব সাবধানী মসিয়ে পোয়ারো। এমনিতে এটা আমার গয়নার বাক্সে একেবারে তালাবন্ধ অবস্থায়, সেও আবার হোটেলের সিন্ধুকে থাকে। আমরা ম্যাগনিফিসিয়েন্টে থাকছি, জানেনই বোধহয়। আমি আজ ওটা নিয়ে এসেছি শুধু আপনাকে দেখাবো বলে। তাহলে আজ ওটা আমার কাছেই রেখে যান, কেমন? বুড়ো মানুষটার এই পরামর্শটুকু দয়া করে উপেক্ষা করবেন না। আসলে দেখুন মসিয়ে পোয়ারো, অন্য একটা ব্যাপার হয়েছে। আগামী শুক্রবার আমরা ইয়ার্ডলি চেজে যাচ্ছি, লর্ড আর লেডি ইয়ার্ডলির সঙ্গে কয়েকটা দিন কাটাবো বলে। মাথার মধ্যে কয়েকটা ঝাপসা ছেঁড়া ছেঁড়া স্মৃতি হঠাৎ যেন জেগে উঠল কথাগুলো শুনে। কি একটা গুজব শুনেছিলাম যেন, হ্যাঁ মনে পড়েছে। বছর কয়েক আগে লর্ড আর লেডি ইয়ার্ডলি আমেরিকায় বেড়াতে গিয়েছিলেন। মাননীয় লর্ড সেখানে নিজের মহিলা বন্ধুদের সঙ্গে অনেক কীর্তি করেছিলেন। লেডি ইয়ার্ডলিও খুব একটা পিছিয়ে ছিলেন না। ক্যালিফোর্নিয়াতে থাকার সময় একজন নাম করা চলচ্চিত্রাভিনেতার সঙ্গে তার নাম খুব বেশি করেই জড়িয়ে গিয়েছিল। কে যেন, আরে হ্যাঁ, গ্রেগরি বি রলফি তো ছিলেন সেই অভিনেতা। আপনাকে একটা গোপনীয় কথা বলে রাখি মসিয়ে পোয়ারো। মিস মার্ভেল বলছিলেন, আমরা লর্ড ইয়ার্ডলির সাথে একটা চুক্তি করতে চলেছি। সব ঠিকঠাক চললে আমরা ওর ওই পারিবারিক প্রাসাদে একটা সিনেমা বানানোর সুযোগ পাবো। ইয়ার্ডলি চেজে?
আমি রীতিমতো আগ্রহী হয়ে উঠলাম। ওটা তো ইংল্যান্ডের অন্যতম দ্রষ্টব্য স্থান। হ্যাঁ, একেবারে সামন্ততান্ত্রিক দুর্গগোছের জিনিস ওটা। মিস মার্ভেল সায় দিলেন। তবে ভদ্রলোক বড্ড বেশি টাকা চাইছেন। শেষ অবধি চুক্তিটা হবে কিনা তাও জানি না। তবে গ্রেগ আর আমি দুজনেই আনন্দের সঙ্গে পেশাদারি ব্যাপারটাও মাথায় রাখি, তাই। কিন্তু আমার কথাগুলো বোকা বোকা শোনালে দয়া করে মাফ করবেন ম্যাডাম। হিরেটা সঙ্গে না নিয়েও নিশ্চয়ই আপনি ইয়ার্ডলি চেজে যেতে পারেন, তাই না? মিস মার্ভেলের দু চোখে হঠাৎই একটা ধারালো কঠোর ভাব দেখা দিল। শিশু সুলভ নয়, তার দৃষ্টিটা দেখে কোনো বয়স্ক জীবনযুদ্ধে লড়া মানুষের কথাই মনে হচ্ছিল। তিনি শান্তভাবে বললেন, আমি ওটা পরেই ওখানে যাব। আচ্ছা, আমার এবার খেয়াল হলো ইয়ার্ডলিদের পারিবারিক সংগ্রহেও তো বেশ কিছু মূল্যবান মণিরত্ন আছে, তাই না? তার মধ্যে বোধহয় একটা বড় হিরেও আছে। ঠিক তাই, সংক্ষেপে বললেন মিস মার্ভেল। তাহলে এই হলো ব্যাপার। পোয়ারোকে বলতে শুনলাম। স্বাভাবিক গলায় সে বলল, তাহলে আপনি ইতিমধ্যেই লেডি ইয়ার্ডলিকে চেনেন, নাকি আপনার স্বামী তাকে চেনেন? এসব ব্যাপারে পোয়ারোর কপালটা অসম্ভব ভালো বলতে হবে। ও নিজে অবশ্য এটাকে মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা বলেই চালাতে চায়। এবারেও ওর ফাটকাটা খেটে গেল। মিস মার্ভেল বললেন, 3 বছর আগে ক্যালিফোর্নিয়াতে থাকার সময় গ্রেগের সঙ্গে ওর আলাপ হয়েছিল। একটু থেমে তিনি সহসা জানতে চাইলেন, আচ্ছা, আপনারা কেউ সোসাইটি গসিপ পত্রিকাটা পড়েন? আমরা দুজনেই সলজ্জে দোষ স্বীকার করলাম। আমি এই জন্যই বলছি, যেহেতু আসলে এই সপ্তাহে ওদের বিশ্বের নামকরা নানা মণিরত্ন নিয়ে একটা লেখা বেরিয়েছে। লেখাটা সত্যিই ভারী অদ্ভুত। আমি উঠে ঘরের অন্যদিকে গেলাম, তারপর পত্রিকাটা হাতে নিয়ে ফিরে এলাম। মহিলা আমার কাছ থেকে ওটা নিয়ে একটা বিশেষ লেখা খুঁজে বের করলেন। তারপর তার একটা অংশ পড়তে শুরু করলেন। অন্য নানা বিখ্যাত রত্নের সঙ্গে বলতে হয় কুবের তারা, মানে ইয়ার্ডলি বংশের সম্পত্তি একটি হীরের কথাও। বর্তমান লর্ড ইয়ার্ডলির এক পূর্বপুরুষ চীন থেকে ওই হীরেটি নিয়ে এসেছিলেন। ওটির সঙ্গে একটি রোমান্টিক গল্প জড়িয়ে আছে। সেটি অনুযায়ী পাথরটি একসময় একটি মন্দিরের দেবমূর্তির ডান দিকের চোখে বসানো ছিল। ঠিক একই রকম দেখতে, একই আকারের প্রকারের হিরে বসানো ছিল মূর্তির বাঁ চোখে। কালক্রমে দুটো হিরেই লুণ্ঠিত হয়। একটি কিংবদন্তিতে বলা হয়েছে এক চোখ যাবে পশ্চিমে, অন্যটি যাবে পূবে। যতদিন না তাদের মিলন হয় তখন তারা দুজনেই ফিরে আসবে দেবতার কাছে। এক আশ্চর্য সমাপতন যে ঠিক এই মুহূর্তে ঠিক ওই রকমই আরেকটা হীরের কথা জানা গেছে। সেটির নাম পশ্চিমের তারা। বিখ্যাত অভিনেত্রী মিস মেরি মার্ভেলের সম্পত্তি হলো সেই হীরেটি। দুটোর মধ্যে তুলনা করা গেলে দারুণ ব্যাপার হতো, কথা বলাই বাহুল্য। অবিশ্বাস্য, পোয়ারো বিড়বিড় করল। নিঃসন্দেহে প্রথম শ্রেণীর রোম্যান্স। মিস মার্ভেলের দিকে তাকিয়ে সে বলল, আপনি কি এই নিয়ে ভয় পাচ্ছেন ম্যাডাম? এই ধরনের কুসংস্কার কি আপনার মনে আতঙ্কের জন্ম দিচ্ছে? আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই দুই যমজ হিরে একে অপরের কাছে এলেই এক চীনা পথ চিনে চিনে সেখানে হাজির হবে, আর তারপরে এই দুটো হিরে সোজা পৌঁছে যাবে চীনে। পোয়ারোর গলায় মৃদু ব্যঙ্গ থাকলেও তার নিচে একটা দুশ্চিন্তার চোরা স্রোতের অস্তিত্ব আমার কানে কিন্তু ঠিকই ধরা পড়ল। লেডি ইয়ার্ডলির কাছে যে হিরেটা আছে সেটা আমার হীরের ধারে কাছেও আসবে বলে মনে হয় না, মিস মার্ভেল বললেন। তবু সচক্ষে সেটাকে দেখি, তারপর বুঝবো। এর উত্তরে পোয়ারো কি বলতো সেটা আর শোনা হলো না। সেই মুহূর্তেই একেবারে দড়াম করে খুলে গেল আমাদের ঘরের দরজা। ঘরে ঢুকলেন এক সুপুরুষ ভদ্রলোক। এক মাথা ঢেউ খেলানো চুল থেকে পালিশ করা জুতোর ডগা অবধি তার চেহারার প্রতিটি বিন্দুই ঘোষণা করছিল রোম্যান্সের জন্য উপযুক্ত নায়ক ইনিই হতে পারেন, গ্রেগরি রলফ। তোমার খোঁজ করব এ কথা কিন্তু বলেই রেখেছিলাম মেরি।
ডেগরি রলফ বললেন, খুঁজতে খুঁজতে ঠিক এসে গেছি এখানে। যাই হোক, মসিয়ে পুয়ারো আমাদের ছোট্ট সমস্যাটা শুনে কি ভাবলেন? আমি তো এটাকে প্রকাণ্ড এক ধাপ্পা বলেই ভাবছি। আপনিও কি তাই ভাবছেন? পুয়ারো মুচকি হেসে অভিনেতার দিকে তাকালো। দুজনের চেহারা তুলনা করতে গিয়ে আপনা থেকেই আমার হাসি পেয়ে গেল। এটা ধাপ্পা হোক বা না হোক, একদম স্থির গলায় বলল পুয়ারো, আমি আপনার স্ত্রীকে একটি পরামর্শ দিয়েছি মিস্টার রলস। তিনি যেন আগামী শুক্রবার ইয়ার্ডলি চেজে যাওয়ার সময় সঙ্গে হিরেটা নিয়ে না যান। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত স্যার। মেরিকে ইতিমধ্যে এই কথাটা বলেছিলাম, কিন্তু মহিলাদের ব্যাপার তো বোঝেনি। আর একজন মহিলা নিজের গয়নার দুটিতে ওর ছটাকে ম্লান করে দেবে, এই জিনিস ওর পক্ষে সহ্য করা অসম্ভব। কি যাতা বলছো গ্রেগ? কড়া গলায় বললেন মিস মার্ভেল। তবে রাগে তার মুখটা যে লাল হয়ে উঠল তা আমাদের নজর এড়ালো না। পোয়ারো কাঁধ ঝাঁকিয়ে বলল, মাদাম, আমার যা পরামর্শ দেওয়ার ছিল তা দিয়েছি, এর বেশি আমার আর কিছুই বলার নেই। দুজনকেই সসম্মানে বিদায় করে আবার চেয়ারে বসে পড়ল পোয়ারো। তারপর মুচকি হেসে বলল, এইবার ব্যাপারটা বোঝা গেল। নারীদের চিরন্তন দ্বন্দ্ব আর কি। স্বামীটি একেবারে মোক্ষম জায়গায় ঘা মেরেছে, তবে কথাটা ওইভাবে বলা উচিত হয়নি। না, একেবারেই উচিত হয়নি। আমার যা মনে পড়েছিল সেগুলো পোয়ারোকে বললাম। সে প্রবল উৎসাহে মাথা দুলিয়ে সায় দিয়ে বলল, আমিও এরকমই কিছু ভাবছিলাম। তবু এই রোমান্টিক চাপানুতোরের নিচে অন্যরকম কিছু একটা ব্যাপার আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে একবার ঘুরে আসি বন্ধু। একটু পরেই ফিরে আসবো, খুব বেশিক্ষণ লাগবে না আমার। ততক্ষণ অপেক্ষা করো, কেমন? বসে থাকতে থাকতে আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ আমাদের বাড়িওয়ালি দরজায় টোকা দিয়ে মুন্ডুটা ভেতরে ঢুকিয়ে বললেন, মিস্টার পোয়ারোর সঙ্গে দেখা করতে আরো একজন মহিলা এসেছেন। আমি বললাম যে উনি নেই। উনি বলছেন যেহেতু উনি অনেক দূর থেকে এসেছেন তাই ফিরে না গিয়ে বরং অপেক্ষা করবেন। ঠিক আছে মিসেস মার্চিসন, ওকে পাঠিয়ে দিন। দেখি আমার সঙ্গে কথা বলে ওর কোনো উপকার হয় কিনা। মিনিট খানেকের মধ্যেই মহিলা ঘরে ঢুকলেন, আর আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল হঠাৎই। আসলে পত্রপত্রিকায় মহিলার ছবি অনেকবার দেখলেও কাছ থেকে দেখা সেই প্রথম তো। তবুও ওকে চিনতে আমার বিন্দুমাত্র অসুবিধা হয়নি। দয়া করে বসুন লেডি ইয়ার্ডলি। আমি একটা চেয়ার এগিয়ে দিলাম। পোয়ারো একটু বেরিয়েছে, এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমাকে ধন্যবাদ দিয়ে মহিলা বসলেন, না আসন গ্রহণ করলেন বললেই ঠিক হবে। সকালে যাকে দেখেছি তার তুলনায় ইনি একেবারে অন্য ধাতুতে গড়া। সে বেশ বোঝা যাচ্ছিল। দীর্ঘাঙ্গী, গায়ের রং চাপা, উজ্জ্বল চোখ, অথচ মুখের ভাঁজে একটা অপূর্ণ স্বপ্ন বা আশা। সব মিলিয়ে একেবারেই অন্যরকম সুন্দরী ইনি। কেন যেন মনে হলো সুযোগ যখন এসেছে তখন সেটা কাজে লাগাই। পোয়ারোর উপস্থিতিতে আমার একটা সমস্যা হয়, মনে হয় আমি যেন কিছুই জানি না, কিছুই বুঝি না। অথচ আমি জানি চেষ্টা করলে অনুসন্ধানের কাজটা আমিও পারি। তাহলে এখন একবার চেষ্টা করতে ক্ষতি কি? লেডি ইয়ার্ডলি, আমি সামনে ঝুঁকে বললাম, আমি জানি আপনি কেন এসেছেন। আপনার হিরেটার ব্যাপারে হুমকি দিয়ে চিঠি এসেছে, তাই না? আমার তীর যে নিশানায় পৌঁছেছে সে নিয়ে কোনো সংশয়ের অবকাশই ছিল না। মহিলা একেবারে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইলেন। ওর মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছিল। আপনি জানেন? কোনো মতে বললেন মহিলা। কিভাবে? স্রেফ যুক্তির ব্যবহার করে। হেসে বললাম, যদি মিস মার্ভেল এমন চিঠি পেয়ে থাকেন তাহলে। মিস মার্ভেল? উনি এখানে এসেছিলেন নাকি? এসেছিলেন বই কি, এই তো কিছুক্ষণ আগেই গেলেন উনি। যা বলছিলাম,
যদি দুটো হিরের একটির মালিক এক ঝাঁক রহস্যময় চিঠি পেয়ে থাকেন, তাহলে অন্য হিরেটির মালিক মানে আপনি যে অমনি কিছু পাবেন, এ আর আশ্চর্য কি? দেখতেই পাচ্ছেন কত সহজে এগুলো বোঝা যায়। তাহলে আমার ধারণাটা ঠিকই ছিল, আপনিও ওই রকম চিঠি পেয়েছেন। তাহলে মুহূর্তের জন্য লেডি ইয়ার্ডলির মুখে একটা দ্বিধার ভাব ফুটে উঠল। সম্ভবত উনি ভাবছিলেন আমাকে কতটা বিশ্বাস করা যায়। তারপর উনি মৃদু হেসে মাথাটা ছোট্ট করে নেড়ে সায় দিয়ে বললেন, হ্যাঁ। আপনার চিঠিগুলো কি কোনো চীনা হাতে করে নিয়ে এসেছিল? না, আমার চিঠিগুলো পোস্ট অফিসের মাধ্যমেই এসেছিল। কিন্তু আমাকে একটা কথা বলুন, মিস মার্ভেলও তাহলে একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন? সকালে যা যা শুনেছি সেগুলো ওকে বললাম। খুব মন দিয়ে কথাগুলো শুনলেন মহিলা। সবটাই তো মিলে যাচ্ছে দেখছি। আমি যে চিঠিগুলো পেয়েছি সেগুলো ওর চিঠির কপি বলা চলে। এটা ঠিক যে চিঠিগুলো পোস্টে এসেছিল, তবে ওগুলোর গায়ে একটা অদ্ভুত গন্ধ আছে, অনেকটা ধূপকাঠির মতো, যা শোকা মাত্র আমার প্রাচ্যের কথা মনে হয়েছিল। কিন্তু এর অর্থ কি? মাথা নেড়ে আমি বললাম, সেটাই তো আমাদের বের করতে হবে। আপনার সঙ্গে কি চিঠিগুলো আছে? তাহলে পোস্ট মার্ক দেখে আমরা হয়তো কিছু জানতে পারবো। আমি চিঠিগুলো নষ্ট করে ফেলেছি। আসলে প্রথম যখন ওগুলো পেয়েছিলাম তখন সবটাই একটা বিশ্রী রসিকতা বলে মনে হয়েছিল, কিন্তু পরে দুশ্চিন্তা হচ্ছিল বলেই বসিয়ে পোয়ারোর কাছে এসেছিলাম। কিন্তু এর অর্থ কি? সত্যি কি চীন থেকে আসা এক বা একাধিক ব্যক্তি হিরেগুলো উদ্ধার করার চেষ্টা করছে? এ তো বিশ্বাস করা সত্যিই কঠিন। ব্যাপারটা নিয়ে দীর্ঘ আলোচনা করেও আমরা এই নিয়ে নতুন কিছু ভেবে উঠতে পারলাম না। অবশেষে লেডি ইয়ার্ডলি উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বললেন, আমি আর অপেক্ষা করতে পারছি না, তার দরকারও বোধ হয় নেই। আপনি মসিয়ে পোয়ারোকে এগুলো বলতে পারবেন তো, মিস্টার ক্যাপ্টেন হেস্টিংস? আরে হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম। আপনি তো ক্যাভেন্ডিশদের বন্ধু, তাই না? মেরি ক্যাভেন্ডিশই আমাকে মসিয়ে পোয়ারোর সাথে দেখা করতে বলেছিলেন। বন্ধুপর ফিরে এলে তাকে বেশ রসিয়ে রসিয়ে সবটা বললাম। যা ভেবেছিলাম তাই হলো। তার অবর্তমানে আমি যে কথাবার্তা চালিয়েছি সেটা পোয়ারোর মোটেই পছন্দ হয়নি বলে মনে হলো। আমাকে প্রশ্নে প্রশ্নে একেবারে জিরবার করে সে জেনে নিল লেডি ইয়ার্ডলির সঙ্গে আমার কথোপকথনটা ঠিক কেমন হয়েছিল। মাঝে মধ্যে মনে হয় পোয়ারো কি আমাকে হিংসে করে? না হলে আমার বুদ্ধিশুদ্ধি নিয়ে ক্রমাগত মন্তব্য করা, তারপর এইরকম আচরণ, এসবের কারণ কি হতে পারে? তবে আপাতত আমার কথাবার্তায় কোনো ফাঁক ফোঁকর খুঁজে না পেয়ে সে বেশ মুষড়ে পড়েছে বলেই মনে হলো। আমিও আর এই নিয়ে বেশি কথা বাড়ালাম না। বন্ধুটিকে আমিও বেশ স্নেহই করি তো। বেশ। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর বলল পোয়ারো। তার মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠেছিল। আমার দিকে ঘুরে সে বলল, কুয়াশাটা ক্রমেই ঘন হয়ে উঠছে। আচ্ছা, ওই উপরের তাকে রাখা বংশলতিকাটা আমাকে একবার দেবে? আমি বইটা নামিয়ে দিলে পাতা উল্টাতে উল্টাতে পোয়ারো ঠিক জায়গাটা খুঁজে পেল। এই তো পেয়েছি। ইয়ার্ডলি দশম ভাইকাউন্ট আফ্রিকার যুদ্ধে অংশ নিয়েছিলেন। না, তেমন কাজের কথা তো কিছু পাচ্ছি না। 1907 সালে বিয়ে, ব্যারন তৃতীয় পোর্ট্রিলে চতুর্থ কন্যা মরস্টপাস্টনের সঙ্গে। তারপর 2 মে 1908-1910 জন্ম। আর ক্লাব ঠিকানা দূর, এতে কিছুই নেই। সে যাকে কাল সকালে একেবারে সচক্ষেই দেখে নেব। মানে? আমি লর্ড ইয়ার্ডলিকে একটা তার পাঠিয়ে দেখা করতে বলেছি। কিন্তু তুমি কেন? যেহেতু মিস মার্ভেল আমার পরামর্শ নেননি, তাই তার হয়ে আমি কিছু করছি না। তবে আমি নিজের তৃপ্তির জন্যই অনুসন্ধান চালাচ্ছি। আরে বাবা, এরকুল পোয়ারোর
আত্মতৃপ্তির মূল্য তো কিছু কম নয়, তাই এই বিশেষ কেসে আমাকে থাকতেই হবে। আত্মতৃপ্তির খাতিরে তুমি ভদ্রলোকের সঙ্গে দেখা করতে চেয়ে একেবারে তার পাঠিয়ে দিলে? উনি কিন্তু এতে মোটেই খুশি হবেন না। ঠিক উল্টোটা, বরং আমি যদি ওর পারিবারিক সম্পত্তি মানে ওই হিরেটা বাঁচাতে পারি, উনি আমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হবে। মানে তুমি ভাবছো যে হিরেটা সত্যিই চুরি হতে পারে? আমি এ বিষয়ে প্রায় নিশ্চিত। সবকিছু সেদিকেই ইঙ্গিত করছে। কিন্তু কিভাবে? এখন না বন্ধু, এখন এসব ভেবে নিজেদের মাথার মধ্যে জট পাকিয়ে কোনো লাভ নেই। তার বদলে বইটা তুমি যেভাবে রেখেছো সেটা দেখো একবার। সবচেয়ে লম্বা বইগুলো থাকে সবচেয়ে উপরের তাকে, তার তুলনায় খাটো বইগুলো যায় তার নিচের তাকে। এইভাবে বই সাজানো হলে তাতে একটা সুচারু বিন্যাস থাকে, একটা পদ্ধতির প্রভাব থাকে। তোমাকে আমি কতবার বলেছি। ঠিক আছে ঠিক আছে। বইটাকে যথাযথ জায়গায় রেখে পোয়ারোকে ঠান্ডা করলাম আমি। লর্ড ইয়ার্ডলির চেহারাটা ঠিক আমার ভাবনার সঙ্গে মিলল না। বেশ হাসি খুশি হইচই করা ক্রীড়ামোদী মানুষটির বুদ্ধিবৃত্তি কম হলেও আচরণের উষ্ণতায় সেসব ঢাকা পড়ে যায়। রাজ্যব ব্যাপার মশিয়ে পোয়ারো, এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমার স্ত্রী নাকি বেশ অদ্ভুত ধরনের কিছু চিঠি পেয়েছেন, শুনলাম মিস মার্ভেলও নাকি ওই রকম চিঠি পেয়েছেন। এর মানে কি? সবচেয়ে আগে মাই লর্ড, পোয়ারো সোসাইটি গসিপের সেই বিশেষ লেখা সম্বলিত অংশটা বাড়িয়ে ধরল। একবার পড়ে বলুন তো, এখানে যা বলা হয়েছে সেগুলো কি সত্যি? ভদ্রলোক লেখাটা পড়তে শুরু করলেন। একটু একটু করে ওর মুখের লাল ভাবটা একেবারে কালো হয়ে উঠল রাগে। কি কি যাতা সব লিখেছে এখানে? রাগে প্রায় তোতলা হয়ে গেলেন লর্ড ইয়ার্ডলি। আমাদের হিরেটার সঙ্গে এসব গাল গল্পের কোনো সম্পর্ক নেই। ওটা এসেছে ভারত থেকে। আমি জীবনে ওই চীনের দেবতা নিয়ে কিছু শুনিনি। তাও হিরেটা পূবের তারা নামেই পরিচিত, তাই না? ইস্টার্ন স্টার। তাতে কি? পোয়ারো প্রশ্নটার সরাসরি উত্তর না দিয়ে মৃদু হেসে বলল, আমি আপনাকে শুধু বলবো, আমি যেমনটা বলছি তেমনটাই করে যান। যদি সেটা করতে পারেন তাহলে এই বিপর্যয় ঠেকানো যেতে পারে। তার মানে আপনি বলছেন এই মন গড়া গল্পের মধ্যে কিছু সত্যি আছে? আমি যা বলবো আপনি কি তা করবেন? তা তো অবশ্যই করব, কিন্তু বেশ, তাহলে দয়া করে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। এই ইয়ার্ডলি চেস ভাড়া দেওয়া নিয়ে কি আপনার আর মিস্টার রলফের মধ্যে কথাবার্তা পাকা হয়ে গেছে? উনি আপনাদের এই নিয়ে বলেছেন বুঝি? লর্ড ইয়ার্ডলির মুখের কালচে ভাবটা আরো গাঢ় হলো। না, কিছুই পাকা হয়নি। আর আপনাদের সত্যি কথাটা বলেই দিই। দেখুন মসিয়ে পোয়ারো, গত কয়েক বছরে নানা ভুলভাল কাজ করে আমি নিজেকে সমাজের চোখে মহা মূর্খ হিসেবেই সাব্যস্ত করেছি। দেনায় আমি এখন আপাদমস্তক ডুবে আছি। তবে আমি এই অবস্থাটা কাটিয়ে উঠতে চাই। আমার মেয়েদের আমি ভালোবাসি, তাদের সঙ্গে আমার এই আদ্যিকালের বাড়িতেই আমি থাকতে চাই। গ্রেগরি রলফ আমাকে মোটা টাকা দিতে চাইছেন, সেই টাকায় ধার দেনা শোধ করে আমি আবার নিজের পায়ে দাঁড়াতে পারবো, এটা ঠিক। কিন্তু এই বাড়ির আনাচে কানাচে এক গাদা লোক ঘুরে বেড়াবে, সাজ পোশাক পরে অভিনয় করবে, এই আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তবু আমাকে হয়তো হার মানতেই হবে, যদি না। হঠাৎ থেমে গেলেন ভদ্রলোক। পোয়ারো খড় চোখে ভদ্রলোকের দিকে তাকিয়েছিল। এবার সে নিচু গলায় বলল, তাহলে আপনার ধনুকে আরো একটা তীর আছে। একটা আন্দাজ করব, আপনি কি এই ইস্টার্ন স্টার বিক্রি করে দিতে চান? ঠিক তাই, মাথা নেড়ে বললেন লর্ড ইয়ার্ডলি। বেশ কয়েক প্রজন্ম ধরে ওটা এই পরিবারেই রয়েছে, তবে ওটা এই বংশেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাও বুঝতেই পারছেন, ওই জিনিসের জন্য ক্রেতা খুঁজে পাওয়া সহজ নয়। হটন গার্ডেনের ওই ভদ্রলোক হফবার্গ একজন ক্রেতা খুঁজছেন কদিন হলো। কিছুদিনের মধ্যে তেমন কাউকে পাওয়া না গেলে আমার আর কিছু করার থাকবে না। আর একটা প্রশ্ন, লেডি ইয়ার্ডলি এই দুটি পথের মধ্যে কোনটিতে চলার পক্ষপাতী? আমার স্ত্রী হিরেটা বেচার ঘোরতর বিরোধী। জানেনই তো, মহিলারা গয়নার ব্যাপারে বড়ই সংবেদনশীল হন। তিনি বরং
ওই সিনেমা বানানোরই পক্ষপাতী। বুঝতে পারছি। গভীর চিন্তায় বেশ কিছুক্ষণ ডুবে রইল পোয়ারো। তারপর দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আপনি এখনই ইয়ার্ডলি চেজে ফিরবেন তো? ভালো। আমাদের সঙ্গে যে আপনার আলোচনা হয়েছে এই নিয়ে কাউকে একটা শব্দও বলবেন না, কাউকে না, বুঝতে পেরেছেন? তবে আজ সন্ধেবেলা আমরা আপনার ওখানে যাব, 5টার একটু পরেই পৌঁছবো ধরে নিন। সে ঠিক আছে, কিন্তু এই নিয়ে আর ভাববেন না। আমি আপনার বংশের সম্পত্তি ওই হিরেটাকে রক্ষা করি, এমনটা আপনি চাইছেন তো? সে তো বটেই, তাহলে আমি যা বললাম তাই করুন। ভদ্রলোক সম্পূর্ণ বিভ্রান্ত মুখচোখ নিয়ে আমাদের ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমরা যখন ইয়ার্ডলি চেজে পৌঁছলাম তখন 5:30 বাজে। এক সম্ভ্রান্ত চেহারার বাটলার আমাদের স্বাগত জানালো। একটা পুরনো প্যানেল বসানো হল ঘরের ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল, সেখানেই আমাদের নিয়ে যাওয়া হলো। ঘরে লেডি ইয়ার্ডলি তার 2 মেয়েকে নিয়ে বসেছিলেন। হাসি আর আদরে ভরা ওই পরিবেশে একেবারে বেমানান ভঙ্গিতে আমরা দুজন উদয় হলাম। বাটলার ঘোষণা করলো, মসিয়ে পোয়ারো আর ক্যাপ্টেন হেস্টিংস এসেছেন। লেডি ইয়ার্ডলি দারুণ চমকে উঠে আমাদের দিকে তাকালেন। কিছুটা অনিশ্চিত ভঙ্গিতে তার স্বামী এবার ভেতর থেকে বেরিয়ে এলেন। তার চোখ দেখে বোঝাই যাচ্ছিল মানুষটি পোয়ারোর কাছ থেকে নির্দেশ পাওয়ার জন্য অপেক্ষা করছেন। পোয়ারো এমন অবস্থার জন্য একেবারে তৈরি হয়েই এসেছিল। আপনাদের এভাবে বিব্রত করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আসলে আমি মিস মার্ভেলের তরফে ব্যাপারটা নিয়ে তদন্ত করছি। উনি তো শুক্রবারই এখানে আসছেন, তাই না? আমি দেখতে এসেছিলাম এখানে নিরাপত্তার ব্যবস্থাটা ঠিকঠাক আছে কিনা। সেজন্য যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি একবার বাড়িটা ঘুরে দেখতাম। আর আমি লেডি ইয়ার্ডলির কাছেও একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। চিঠিগুলোর পোস্টমার্ক সম্বন্ধে উনি যদি কিছু মনে করতে পারেন। অনুতপ্ত ভঙ্গিতে মাথা নাড়লেন লেডি ইয়ার্ডলি। না, আমার কিচ্ছু মনে নেই। জানি খুব বড় বোকামি করেছি। আসলে চিঠিগুলোকে আমি তখন একেবারেই গুরুত্ব দিইনি। আপনারা রাতে থাকবেন তো? লর্ড ইয়ার্ডলি জানতে চাইলেন। না না মাই লর্ড, আপনাকে অসুবিধায় ফেলার কোনো ইচ্ছেই নেই আমাদের। এখানকার সরাইখানায় ব্যাগপত্র রেখেই এসেছি আমরা। ওটা কোনো ব্যাপারই না। লেডি ইয়ার্ডলি এবার অতিথি সৎকারে ব্যস্ত হলেন। ব্যাগ আমরা কাউকে পাঠিয়ে আনিয়ে নিচ্ছি, আপনারা এখানেই থাকুন। আরে বলছি তো, আমাদের কোনো অসুবিধে হবে না। কিছুক্ষণ এইসব কথা শোনার পর পোয়ারো ওখানেই থাকতে রাজি হলো। লেডি ইয়ার্ডলির পাশে বসে সে কিছুক্ষণের মধ্যেই 2টি মেয়ের সঙ্গেই বন্ধুত্ব করে ফেলল। তার কিছুক্ষণের মধ্যে পোয়ারো, লেডি ইয়ার্ডলি, 2টি মেয়ে, এমনকি আমিও খেলায় মেতে উঠলাম। অবশেষে একজন কড়া নার্স এসে 2টি মেয়েকেই নিয়ে গেল। অনিচ্ছুক 2 মেয়েকে বিদায় জানিয়ে লেডি ইয়ার্ডলি নিজের এলোমেলো হয়ে যাওয়া চুল ঠিক করছিলেন। পোয়ারো নিচু গলায় বলল, মা হিসেবে আপনি খুব ভালো। আমি ওদের বড্ড ভালোবাসি। ঈশ্বর ধরা গলায় লেডি ইয়ার্ডলি বললেন, ওরাও আপনাকে ততটাই ভালোবাসে। ঈষৎ মাথা ঝুঁকিয়ে বলল পোয়ারো। ঘন্টার শব্দ শুনে বুঝলাম এবার আমাদের ঘরে গিয়ে সাজ পোশাক বদলানো উচিত। ঠিক তখনই বাটলার থালায় রাখা একটা টেলিগ্রাম নিয়ে ঘরে ঢুকে সেটা লর্ড ইয়ার্ডলিকে দিল। আমাদের থেকে মাফ চেয়ে নিয়ে টেলিগ্রামটা ছিঁড়ে পড়তে শুরু করলেন ভদ্রলোক। পড়তে পড়তেই তার মুখ চোখের চেহারা বদলে যেতে দেখলাম। একটা অস্ফুট শব্দ করে তিনি টেলিগ্রামটা নিজের স্ত্রীর দিকে বাড়িয়ে ধরলেন। তারপর আমার বন্ধুর দিকে ঘুরে বললেন, 1 মিনিট মসিয়ে পোয়ারো, আমার মনে হয় আপনারও এই বিষয়টা জানা উচিত। এই টেলিগ্রামটা পাঠিয়েছেন হফবার্গ। তিনি হিরেটার একজন ক্রেতা পেয়েছেন। এক মার্কিন ভদ্রলোক ওটা কিনতে চান, কিন্তু উনি কালই দেশে ফিরে যাবেন। তাই আজ রাতে হিরেটা যাচাই করে দেখার জন্য ওরা একজন বিশেষজ্ঞকে পাঠাচ্ছেন। যদি সত্যি হিরেটা বিক্রি করা যায়।
কথা হারিয়ে চুপ করে গেলেন ভদ্রলোক। লেডি ইয়ার্ডলি টেলিগ্রামটা হাতে নিয়ে অন্যদিকে তাকিয়ে বসেছিলেন। এবার তিনি চাপা গলায় বলে উঠলেন, আমি এখনো বলছি, ওটা বিক্রি করো না জর্জ। এতদিন ধরে এই পরিবারে রয়েছে হিরেটা। উনি বোধহয় একটা উত্তরের প্রত্যাশা করেছিলেন, কিন্তু সেটা না আসায় একটু একটু করে মহিলার মুখটা কঠোর হয়ে উঠল। কাঁধ ঝাঁকিয়ে তিনি বললেন, যাই গিয়ে সাজ পোশাক পরি। যাকে নিয়ে এত কথা তাকে দেখাতে হবে না? ওয়ারোর দিকে ঘুরে মহিলা বললেন, আজ অবধি যতগুলো কণ্ঠহার বানানো হয়েছে তার মধ্যে বোধহয় কদর্যতম এটাই। জর্জ বরাবর বলেছে যে ও পাথরগুলো আমার কথা মতো নতুন করে বসাবে, কিন্তু সে আর হয়নি। ঘর ছেড়ে চলে গেলেন লেডি ইয়ার্ডলি। আধ ঘন্টা পর আমরা তিনজন মস্ত বড় বসার ঘরে বসে লেডি ইয়ার্ডলির জন্য অপেক্ষা করছিলাম। ইতিমধ্যেই রাতের খাওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছিল। তখনই একটা মৃদু খসখস শব্দ হলো। তারপর দরজার মাঝে দেখা দিলেন লেডি ইয়ার্ডলি। একটা লম্বা সাদা পোশাকে তাকে শুধু সুন্দর নয়, আক্ষরিক অর্থেই উজ্জ্বল লাগছিল। আর তার গলার চারপাশ দিয়ে যেন আগুনের একটা স্রোত বয়ে যাচ্ছিল। ওখানে দাঁড়িয়েই এক হাত দিয়ে কণ্ঠহারটা স্পর্শ করলেন তিনি। উৎসর্গীকৃতকে দেখে নিন, হাসি মুখে বললেন লেডি ইয়ার্ডলি। মনে হলো কিছুক্ষণ আগের মন খারাপ ভাবটা তিনি কাটিয়ে উঠতে পেরেছেন। একবার বড় আলোটা জ্বালাই, তারপর আপনারা দু চোখ ভরে ইংল্যান্ডের সব থেকে কদর্য কণ্ঠহারটিকে দেখবেন, কেমন? দরজার ঠিক বাইরেই ছিল আলোর সুইচগুলো। তিনি ওগুলোর দিকে হাত বাড়াতেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। কোনো রকম পূর্বাভাস বা সতর্কীকরণ ছাড়াই বাড়ির সব কটা আলো নিভে গেল। দরজাটা দড়াম করে বন্ধ হলো। ওপাশ থেকে নারীকণ্ঠের তীব্র আর্তনাদ ভেসে এলো। হ্যাঁ ভগবান, চিৎকার করে উঠলেন লর্ড ইয়ার্ডলি। এ তো মডের গলা, কি হয়েছে? অন্ধের মতো দরজার দিকে ছুটে গেলাম আমরা। অন্ধকারে একে অপরের সঙ্গে প্রবল ধাক্কাধাক্কি সামলে দরজাটা খুঁজে পেতেই বেশ কয়েক মিনিট লেগে গেল। অবশেষে দরজা খুলে সামনের দৃশ্যটি দেখে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম। লেডি ইয়ার্ডলি অজ্ঞান হয়ে মার্বেলের মেঝের ওপর পড়েছিলেন। তার গলায় একটা লাল দাগ বুঝিয়ে দিচ্ছিল ওখান থেকেই হাড়টা ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা মহিলার উপর ঝুঁকে বোঝার চেষ্টা করছিলাম উনি বেঁচে আছেন কিনা। তখনই উনি চোখ খুললেন। ওই চীনা লোকটা, খুব কষ্ট করে ফিসফিস করলেন লেডি ইয়ার্ডলি। পাশের দরজায়। দাঁতের দাঁত ঘষে একটা শপথ গোছের কথা বলে লর্ড ইয়ার্ডলি লাফিয়ে উঠলেন। আমিও ওর সঙ্গে এগোলাম। উত্তেজনায় আমার বুক দুরুদুরু করছিল। আবার সেই চীনা লোক এখানেও। পাশের দরজা বলতে দেওয়ালের এক কোণে থাকা ছোট্ট দরজাটাই বুঝিয়েছিলেন মহিলা। জায়গাটার দূরত্ব 10-12 গজের বেশি হবে না। ওখানে পৌঁছেই আমি চেঁচিয়ে উঠলাম। চৌকাঠের ঠিক সামনেই ঝলমলে হাড়টা পড়েছিল। মনে হলো চোর বোধহয় ভয়ে বা তাড়াহুড়োতে জিনিসটা ফেলে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ওটা তুলে নিয়েই আমি আর লর্ড ইয়ার্ডলি হাহাকার করে উঠলাম। হাড়ের ঠিক মাঝখানে একটা মস্ত বড় ফাঁক দেখাই যাচ্ছিল, অর্থাৎ পূবের তারা, ইস্টার্ন স্টার হারিয়ে গেছে। হ্যাঁ, এবার বোঝা গেল এরা কোনো সাধারণ চোর ডাকাত নয়। যে জিনিসটার খোঁজে ওরা এসেছিল শুধু সেটাই নিয়ে গেছে। কিন্তু লোকটা ঢুকলো কিভাবে? এই দরজা দিয়ে। এটা তো সবসময় তালা বন্ধ থাকে। এখন তালা বন্ধ নেই, দেখুন। দরজাটা টেনে খুলতেই সিল্কের কিছু একটা জিনিস মেঝেতে পড়ল। তুলে দেখলাম ওটা ছিল সিল্কের একটা টুকরো, যার গায়ে সুতোর কাজটা দেখা মাত্র আমি জিনিসটা চিনতে পারলাম। চীনারা আলখাল্লার মতো যে ঢিলে কাপড় পরে তারই একটা টুকরো ছিল ওটা। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে কাপড়টা দরজায় ফেঁসে গিয়েছিল বোধহয়। আসুন তো,
লোকটা বোধহয় খুব বেশি দূরে এখনো পালাতে পারেনি। কিন্তু আমাদের যাবতীয় খোঁজাখুঁজি বৃথা গেল। ওই ঘন অন্ধকারে আমাদের এড়িয়ে পালাতে চোরের বোধহয় কোনো অসুবিধেই হয়নি। হতাশ হয়ে ফিরলাম আমরা। লর্ড ইয়ার্ডলি একজনকে পুলিশে খবর দিতে পাঠালেন। ইতিমধ্যে পোয়ারোর শুশ্রূষায় লেডি ইয়ার্ডলি সুস্থ হয়ে উঠেছিলেন। তার কাছেই ঘটনাটা শুনলাম আমরা। আমি আলোটা জ্বালানোর জন্য সবে হাত বাড়িয়েছিলাম, বললেন লেডি ইয়ার্ডলি। তখনই পেছন থেকে একটা লোক আমার উপর ঝাঁপিয়ে পড়লো। সে আমার গলা থেকে হাড়টা এত জোরে ছিঁড়ে নিল যে আমি মেঝেতে একেবারে আছড়ে পড়লাম। পড়তে পড়তেই দেখেছিলাম লোকটা ওই পাশের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওর মাথার পেছনে ছুটি আর পরনের ওই নকশাদার আলখাল্লা দেখে বুঝতে পেরেছিলাম লোকটা চীনা। থরথরিয়ে কেঁপে উঠে চুপ করে গেলেন মহিলা। বাটলার এই সময় এসে নিচু গলায় লর্ড ইয়ার্ডলিকে বলল, মিস্টার হফবার্গের কাছ থেকে একজন ভদ্রলোক এসেছেন স্যার। উনি বলছেন আপনি নাকি ওর আশার অপেক্ষাতেই রয়েছেন। কি সর্বনাশ! অসহায়ভাবে চেঁচিয়ে উঠলেন ভদ্রলোক। এই সময়ই? যাই হোক, আমাকে তো ওর সঙ্গে দেখা করতেই হবে। না, এখানে নয় মালিন্স, ভদ্রলোককে লাইব্রেরিতে বসাও। আমি পোয়ারোকে একপাশে সরিয়ে বললাম, ভায়া, এবার মানে লন্ডনে কেটে পড়াই উচিত হবে, তাই না? তোমার তাই মনে হচ্ছে হেস্টিংস? কেন বলো তো? ব্যাপার হলো, ঘটনাক্রম ঠিক তুমি যেমন ভেবেছিলে তেমন হয়নি, তাই না? তুমি লর্ড ইয়ার্ডলিকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে উনি তোমার কথা শুনে চললে হিরেটা বাঁচানো যাবে। তারপর হিরেটা একেবারে তোমার নাকের ডগা থেকে চুরি হয়ে গেল। ঠিকই বলেছ। পোয়ারোকে দেখে মনে হলো যে সে একেবারে দুমড়ে গেছে। এই মামলাটা ঠিক আমার সাফল্য বলে দাবি করা যাবে না। বন্ধুবরের বলার ভঙ্গি শুনে হাসি পেলেও আমি ছাড়লাম না। তাহলে সবকিছু যখন একেবারে গুবলেট হয়েই গেছে, তখন চুপচাপ সরে পড়াটাই সম্মানজনক হবে, এ কথা মানবে তো? কিন্তু রাতের খাবার আমাদের জন্য লর্ড ইয়ার্ডলির রাঁধুনি এত যত্ন নিয়ে যা কিছু রান্না করেছে, সেগুলো কি হবে? নিকুচি করেছে রাতের খাবারের। আমি অধৈর্য হয়ে উঠেছিলাম। কি সাংঘাতিক! এদেশে তোমরা খাবারের মতো একটা রাজসিক জিনিসকে এত তুচ্ছ তাচ্ছিল্য করো কি করে? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব লন্ডনে ফেরার আরো একটা কারণ আছে। সেটা কি? অন্য হিরেটা, মিস মার্ভেলের কাছে যেটা আছে। হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? তুমি কি কিছুই বোঝো না? ওরা একটা হিরে পেয়ে গেছে, এবার ওরা অন্যটা পেতে চেষ্টা করবেই। তাই তো। পোয়ারো চেঁচিয়ে উঠল। এক পা পিছিয়ে আমাকে রীতিমতো সম্ভ্রমের চোখে দেখে সে বলল, তোমার মস্তিষ্কের ক্ষমতা সত্যি আশ্চর্য স্তরে পৌঁছে গেছে বন্ধু। সত্যিই তো, ব্যাপারটা আমার মাথাতেই আসেনি। তবে ওই নিয়ে ভাবতে হবে না, পূর্ণিমা তো শুক্রবার, তার এখনো অনেক দেরি আছে। আমি বিরক্তভাবে মাথা ঝাঁকালাম। এই পূর্ণিমার তত্ত্বটা আমার মোটেও হজম হচ্ছিল না। তবে পোয়ারো শেষ অবধি আমার কথা শুনল। লর্ড ইয়ার্ডলির জন্য একটা ছোট্ট নোট লিখে আর ক্ষমা চেয়ে আমরা তখনই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলাম। ইচ্ছে ছিল তখনই ম্যাগনিফিসিয়েন্ট হোটেলে গিয়ে সরেজমিনে সব দেখে আসি আর মিস মার্ভেলকে জানাই ইয়ার্ডলি চেজে কি ঘটেছে। পোয়ারো কিন্তু এক্ষেত্রে একেবারে অনড় হয়ে আপত্তি জানালো। তার বক্তব্য, এই খবর সকালে দিলেই হবে। বাধ্য হয়ে রাজি হলাম। সকাল হলেও পোয়ারো কিন্তু নড়াচড়া করবার বিশেষ আগ্রহ দেখালো না। আশঙ্কা হচ্ছিল কাজের গোড়াতেই একটা গলদ করে ফেলে বন্ধুবর এখন মামলাটা নিয়ে এগোতেই চাইছে না। আমার চাপাচাপিতে সে বলল, ইয়ার্ডলি চেজের খবর ইতিমধ্যেই খবরের কাগজে ছাপা হয়ে সবার কাছে পৌঁছে গেছে। ফলে আমরা ওদের যা বলতে পারি তার সবটাই রল্ফ দম্পতি জেনে ফেলেছেন। বাধ্য হয়ে সায় দিতে হলো। পরবর্তী ঘটনাক্রম থেকে কিন্তু দেখা গেল আমার আশঙ্কাই সত্যি ছিল। 2টো নাগাদ ফোন বাজলো। পোয়ারো সেটা ধরে কিছুক্ষণ সব শুনল, তারপর সংক্ষেপে, আচ্ছা, আমি আসছি বলে সে ফোন রেখে আমার দিকে ঘুরল। কি আর বলবো বন্ধু? কিছুটা দুঃখিত, কিছুটা উত্তেজিত ভঙ্গিতে পোয়ারো বলল,
মিস মার্ভেলের হিরেটা চুরি হয়ে গেছে। কি? আমি লাফিয়ে উঠলাম। তাহলে ওই চাঁদ যখন পূর্ণ হবে তত্ত্বের কি হবে? ও আরো উত্তর না দিয়ে মাথা নিচু করলো। আমি জিজ্ঞেস করলাম, কখন হলো চুরিটা? আজ সকালে, যা বুঝলাম। তুমি যদি একবার আমার কথা শুনতে পোয়ারো, দেখলে তো আমি ঠিকই ভেবেছিলাম। তাই তো মনে হচ্ছে বন্ধু, তবে যা মনে হয় সব সময় কি আসে তা সত্যি হয়। যাকে চলো ম্যাগনিফিসিয়েন্ট হোটেল। ট্যাক্সি নিয়ে ম্যাগনিফিসিয়েন্টের উদ্দেশ্যে যাওয়ার ফাঁকে এই ষড়যন্ত্রের আসল চেহারাটা বুঝতে পারলাম। ওয়ারোকে বললাম, ওই চাঁদের পূর্ণ হওয়ার কথাটা খুব চালাকির সঙ্গে বলা হয়েছিল। তার ফলেই আমরা সবাই শুক্রবার কিছু হতে পারে বলে ভেবেছিলাম। তার আগে আমরা অতটা সতর্ক থাকিনি। তুমিও এই ব্যাপারটা বুঝতে পারোনি, এটাই দুঃখের বিষয়। সেই ওয়ারো আলগাভাবে মন্তব্য করল। মনে হলো মুহূর্তের দুর্বলতার পর তার মেজাজটা আবার স্বাভাবিক হয়ে উঠেছে। সেভাবেই সে বলল, একজনের পক্ষে তো আর সবকিছু ভাবা সম্ভব নয়। ওয়ারোর অবস্থা দেখে খারাপই লাগছিল। আমার বন্ধুটি যে ব্যর্থতা জিনিসটাকে কি পরিমাণ অপছন্দ করে তা আমি ভালোভাবেই জানি। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, সে ঠিক আছে, পরের বার নিশ্চয়ই এমন হবে না। ম্যাগনিফিসিয়েন্ট হোটেলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের ম্যানেজারের অফিসে নিয়ে যাওয়া হলো। গ্রেগরি ডলফ ওখানেই ছিলেন। স্কটল্যান্ড ইয়ার্ডের দুজন অফিসার সেখানেই ছিলেন। হোটেলের এক কর্মচারীও ফ্যাকাশে মুখে সেখানে বসেছিল। মাথা ঝাঁকিয়ে আমাদের সংক্ষিপ্ত অভিবাদন জানালেন রলফ। তারপর বললেন, ব্যাপারটা আমরা এইবার বুঝতে পারছি, কিন্তু তাও এ প্রায় অবিশ্বাস্য। লোকটা স্নায়ুর কথা ভাবলে স্তম্ভিত হতে হয়। পুরো ব্যাপারটা জানতে আমাদের কয়েক মিনিটের বেশি লাগলো না। যা জানলাম তা এই রকম। 11:15 মিস্টার রলফ হোটেল থেকে বেরিয়েছিলেন। 11:30 এক ভদ্রলোক হোটেলে ঢোকেন। পোশাক আর চেহারার দিক দিয়ে গ্রেগরির সঙ্গে তার সাদৃশ্য এতটাই যে হোটেলে কেউই অন্যরকম কিছু ভাবেনি। তিনি হোটেলের সিন্দুক থেকে গয়নার বাক্সটা চেয়ে নেওয়ার পর রসিদের সইও করে দেন। তারপর তিনি আবার নিজেই বলেন, আমার রোজকার সইয়ের থেকে এটা একটু অন্যরকম দেখাচ্ছে, তাই না? আসলে ট্যাক্সি থেকে বেরোতে গিয়ে হাতে চোট পেয়ে এই অবস্থা হয়েছে। তাতে হোটেলের কর্মচারীটি হেসে বলেছিল সে খুব সামান্যই পার্থক্য দেখতে পাচ্ছে। তাতে আবার সেই মিস্টার রলফ তাকে বলেছিলেন, পরে আবার আমাকে চোরচোট্টা ভেবে নিও না, কোনো এক চীনার কাছ থেকে হুমকি চিঠি পাচ্ছি আমরা। তার উপর আমার মধ্যে একটা চীনা ভাব আছে চোখের জায়গাটায়। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখলাম, কর্মীটি আমাদের বলল। তৎক্ষণাৎ বুঝতে পারলাম উনি কি বলতে চাইছেন। ওই ভদ্রলোকের চোখের কোণাগুলো একটু উপর দিকে উঠেছিল, প্রাচ্যের লোকেদের যেমন হয় আর কি। এর আগে কখনো ব্যাপারটা লক্ষ্য করিনি। যত সব, একেবারে গর্জে উঠলেন রলফ। সামনে ঝুঁকে তিনি বললেন, তা এখনো কি ব্যাপারটা লক্ষ্য করতে পারছেন? কর্মচারীটি রলফের দিকে তাকিয়ে রীতিমতো চমকে উঠে বলল, না স্যার, আমি তেমন কিছু দেখছি না এখন। আমরাও দেখলাম রলফের বাদামি আর বড় বড় দু চোখের কোথাও প্রাচ্যের চিহ্ন মাত্র নেই। দুঃসাহসিক লোক দেখছি, স্কটল্যান্ড ইয়ার্ডের এক অফিসার মন্তব্য করলেন। ভেবেছিল যে ওই চোখজোড়া লোকের নজরে পড়ে যেতে পারে, তাই নিজে থেকেই ও সব বলে নিশ্চিত করেছে যাতে কারোর মনে সন্দেহ না হয়। লোকটা নিশ্চয়ই হোটেলের ওপর নজর রেখেছিল স্যার। আপনি বেরোতেই নিজে ঢুকে কাজ ছেড়ে নিয়েছে। গয়নার বাক্সটার কি হলো? আমি জানতে চাইলাম। ওটা হোটেলের একটা করিডোরে পাওয়া গেছে, বাকি সবই আছে, শুধু একটাই জিনিস উদা হয়েছে, পশ্চিমের তারা, ওয়েস্টার্ন স্টার। হ্যাঁ। আমরা একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। পুরো জিনিসটা এতই অবিশ্বাস্য যে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। পোয়ারো এক লাফে উঠে দাঁড়ালো। কিঞ্চিত অনুতাপের সুরেই সে রলফকে বলল, বিশেষ কিছুই করতে পারলাম না যাত্রা। ভালো কথা, মাদামের সঙ্গে কি দেখা করা যাবে? মানসিকভাবে আঘাত পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েছে বেচারি। তাহলে আপনার সঙ্গে একান্তে কয়েকটা কথা বলতে পারি? অবশ্যই। মিনিট 5 পরেই পোয়ারো ফিরে এলো। বেশ খুশিয়াল গলায় সে বলল, চলো বন্ধু, পোস্ট অফিসে যাওয়া যাক। একটা টেলিগ্রাম পাঠাতে হবে। কাকে? লর্ড ইয়ার্ডলিকে। আমি আর কিছু জিজ্ঞেস করবার আগেই হাত ধরে সে আমাকে একরকম টানতে টানতে নিয়ে চলল।
চলো চলো, আমি জানি এই পুরো ব্যাপারটা নিয়ে তুমি কি ভাবছো। আমি এবার মোটেও কিছু করে দেখাতে পারিনি। সেই তুলনায় তুমি যেখানেই সুযোগ পেয়েছো নিজের দক্ষতার প্রমাণ রেখেছো। সব মেনে নিচ্ছি, এবার ওসব ভুলে যাওয়া যাক। চলো কাজ সেরে দুপুরের খাওয়াটা সেরে নি। বিকেল 4টের সময় আমরা ঘরে ঢুকলাম। জানলার পাশের চেয়ার থেকে লর্ড ইয়ার্ডলি উঠে দাঁড়ালেন। ভদ্রলোককে দেখে একেবারে বিধ্বস্ত আর শোকসন্তপ্ত মনে হচ্ছিল। আপনার তার পেয়েই আমি চলে এসেছি। বলছি, আমি হফবার্গের কাছে গিয়েছিলাম। ওরা তো বলছেন গত রাতে ওরা কোনো তার বা লোক কিছুই পাঠাননি। কিছুই বুঝতে পারছি না আমি। আপনি কি ভাবছেন যে? পোয়ারো হাত তুলে ভদ্রলোককে থামিয়ে বলল, মাফ চাইছি, ওই বার্তাটা আমি পাঠিয়েছিলাম। যে ভদ্রলোক এসেছিলেন তাকেও আমি ভাড়া করেছিলাম। আপনি? কিন্তু কেন? মানে কি জন্য? যাতে ঘটনাটা কাল রাতেই ঘটে যায়। শান্তভাবে ব্যাখ্যা করলো পোয়ারো। ঘটনাটা কাল রাতেই ঘটে যায়? হে ঈশ্বর! আর্তনাদ করে উঠলেন লর্ড ইয়ার্ডলি। আর নাটকটা একদম ঠিকঠাক মঞ্চস্থ হয়েছিল। খুশি খুশি মুখে বলে উঠল বন্ধুবর। তাই মাই লর্ড, অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি এইটা। নাটকীয় ভঙ্গিতে পোয়ারো হাতের মুঠোটা খুলল। সেখানে একটা মস্ত বড় হিরে ঝলমল করছিল। ইস্টার্ন স্টার! শ্বাসরুদ্ধ ভঙ্গিতে বললেন লর্ড ইয়ার্ডলি। কিন্তু কিভাবে? মানে আমি তো বুঝতেই পারছি না। পারছেন না? পোয়ারো হাসল। বিশ্বাস করুন, তাতে কিচ্ছু যায় আসে না। হিরেটা চুরি যাওয়া দরকার ছিল। আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার হিরে সুরক্ষিত থাকবে। আমি প্রতিশ্রুতি পালন করেছি। বাকিটা আমি যদি গোপন রাখি আপনি নিশ্চয়ই আপত্তি করবেন না। আর হ্যাঁ, দয়া করে লেডি ইয়ার্ডলিকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাবেন। ওর এই সম্পদ ওর কাছে ফিরিয়ে দিতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। যাই হোক, দিনটা খুব মনোরম। তাহলে এবার আপনি আসুন মাই লর্ড। হাসতে হাসতে আর বক বক করতে করতে পোয়ারো স্তম্ভিত অভিজাত ভদ্রলোকটিকে বিদায় জানালো। তারপর খুশি খুশি মুখে দু হাতের তেলো ঘষতে ঘষতে আবার চেয়ারে এসে বসল। পোয়ারো, আমার বুদ্ধি কি সত্যি স্বাভাবিকের চেয়েও কম? আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম। না বন্ধু, তবে তোমার মাথাটা সবসময়ই কুয়াশাবৃত অবস্থায় থাকে, এই আর কি। তুমি হিরেটা পেলে কোত্থেকে? মিস্টার রলফের কাছ থেকে। রলফ? আগে হ্যাঁ, ওই হুমকি দেওয়া চিঠি, জনৈক চীনা, সোসাইটি গসিপ পত্রিকায় ওই লেখাটা, এগুলো সবই মিস্টার রলফের উর্বর মস্তিষ্কের ফসল। হুবহু একরকম দুটো হিরে, অমন কিচ্ছু নেই। আসলে একটাই হিরে আছে। ইয়ার্ডলি পরিবারের সম্পত্তি হলেও গত 3 বছর ধরে ওটা মিস্টার রলফের কাছেই ছিল। আজ সকালে উনি নিজেই চোখের দুকোণে মেকআপ লাগিয়ে নকল রলফ সেজে হিরেটা চুরি করেছিলেন। না, ওর একাধটা সিনেমা আমাকে দেখতেই হচ্ছে। ভদ্রলোক সত্যি খুব উঁচু দরের শিল্পী। কিন্তু উনি নিজের হিরে নিজে চুরি করবেন কেন? তার অনেক কারণ আছে। সবচেয়ে বড় কারণ, লেডি ইয়ার্ডলি অস্থির হয়ে উঠেছিলেন। লেডি ইয়ার্ডলি? ব্যাপারটা বোঝার চেষ্টা করো হেস্টিংস। ক্যালিফোর্নিয়াতে মহিলা একেবারে একা হয়ে পড়েছিলেন। তার স্বামী সেই সময় অন্যদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। এর মধ্যে উদয় হলেন সুদর্শন রোম্যান্টিক হিরো মিস্টার রলফ। কিন্তু সব রোম্যান্সের আড়ালে মানুষটা কিন্তু মারাত্মক। মিসেস ইয়ার্ডলির সঙ্গে প্রেম করবার পর তিনি তাকে ব্ল্যাকমেইল করা শুরু করলেন। আগের রাতে আমি মহিলাকে এই নিয়ে প্রশ্ন করে করে সত্যিটা জানতে পেরেছিলাম। উনি স্বীকার করেছিলেন ওর তরফে ভুল হয়েছে। আমিও কথাটা মেনে নিয়েছিলাম। কিন্তু রলফের কাছে নির্ঘাত এমন চিঠি বা অন্য কাগজপত্র ছিল যার অন্যরকম ব্যাখ্যা করা যায়। বিবাহ বিচ্ছেদ হয়ে নিজের সন্তানদের হারাতে পারেন এই আশঙ্কায় লেডি ইয়ার্ডলি রলফের দাবি মেনে নিতে বাধ্য হন। তার নিজের কোনো সম্পত্তি নেই, তাই এই ইস্টার্ন স্টার হাত বদল হলো। তার বদলে
একটা নকল হিরে বসানো হয় ওই হাড়ে। এমন কিছু আমার প্রথমেই মনে হয়েছিল। ইয়ার্ডলিদের ক্যালিফোর্নিয়া ভ্রমণের পরেই ওয়েস্টার্ন স্টার উদয় হলো। এটা শুধু সমাপতন হতে পারে না। সব ভালোভাবেই চলছিল, এমনকি লর্ড ইয়ার্ডলি নিজের আচার আচরণ সংশোধন করে থিতু হতে চাইছিলেন। কিন্তু তারপরেই দেখা দিল আসল বিপদ। হিরেটা বিক্রির কথা উঠল। সেক্ষেত্রে ওটা যে বদল হয়ে গেছে আর হাড়ে যে একটা নকল হিরে বসানো আছে এটা ধরা পড়তই। গ্রেগরি রল্ফ তখন সবে লন্ডনে এসেছে। লেডি ইয়ার্ডলি মরিয়া হয়ে তার সঙ্গে যোগাযোগ করে সমস্যার কথাটা জানান। রল্ফ তাকে শান্ত করে একটা দুর্ধর্ষ পরিকল্পনা করে। তিনি নকল ইস্টার্ন স্টার চুরি করে মহিলাকে আশ্বস্ত করবেন যাতে তিনি তার স্বামীকে সব বলে না দেন। তিনি আসল ওয়েস্টার্ন স্টার চুরির জন্য বিমার 50,000 পাউন্ড পাবেন। সেই ওই ব্যাপারটা ভুলেই গিয়েছিলে, তাই না? আর সবচেয়ে বড় ব্যাপার, হিরেটা তার কাছেই থেকে যাবে। এই অবস্থায় আমি পরিকল্পনাটার মধ্যে ঢুকে পড়লাম। ফলে হিরে যাচাই করতে আসা একজনের কথা সেই রাতেই ঘোষিত হলো। যা ভেবেছিলাম তাই হলো। লেডি ইয়ার্ডলি ঝটপট হিরে ডাকাতির আয়োজন করে ফেললেন। নাটকটা তিনিও ভালোই সাজিয়েছিলেন। তবে এরকোল পোয়ারো তো শুধু কাজের জিনিসগুলোই দেখে, তাই আমি বুঝে ফেললাম ঠিক কি হচ্ছে। ঠিক কি হয়েছিল গত রাতে। মহিলা আলো নেভালেন, দরজা বন্ধ করলেন, গলা থেকে হাতটা টেনে খুলে ওই দরজার কাছে ছুঁড়ে ফেললেন, তারপর আর্তনাদ করে মাটিতে পড়ে গেলেন। হাড় থেকে হিরেটা তিনি আগেই খুলে ফেলেছিলেন। কিন্তু আমরা যে হাড়টা ওর গলায় দেখলাম। হাড় দেখেছিলে বন্ধু, কিন্তু হিরে দেখনি। ওই জায়গাটা উনি হাত দিয়ে ঢেকে রেখেছিলেন। আর দরজায় আগে থেকেই একটা সিল্কের টুকরো ফেলে রাখা তো কোনো ব্যাপার ছিল না। যাই হোক, কাগজে এই ডাকাতির খবর পাওয়া মাত্র রল্ফ বুঝলেন এবার তার পালা। তখন তিনিও চমৎকার একটা নাটকের আয়োজন করে ফেললেন। তুমি ওকে কি বললে? আমি বললাম, লেডি ইয়ার্ডলি তার স্বামীকে সব জানিয়ে দিয়েছেন। আমাকে হিরেটা উদ্ধার করবার জন্য যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে। ওটা এখনই আমাকে ফেরত না দিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে আরো কয়েকটা মিথ্যে কথা বলতে হলো। তবে সেসব শুনে উনি একেবারে বাধ্য ছেলের মতো সুরসুর করে হিরেটা বের করে দিলেন। কিছুক্ষণ ভেবে বললাম, যাই বলো পোয়ারো, এটা কিন্তু মিস মার্ভেলের পক্ষে বড়ই বেদনাদায়ক ব্যাপার হলো। উনি বিনা দোষেই নিজের হিরেটা হারালেন। দৌড়, উনি কিরকম একটা বিজ্ঞাপন পেয়ে গেলেন সেটা ভাবো। ওর জন্য ওটাই শেষ কথা। তবে হ্যাঁ, অন্যজন একেবারেই আলাদা। মা হিসেবে, আবার তরুণী হিসেবে একেবারে পরিপূর্ণ নারী। দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে বললাম আমি। নারী জাতি সম্বন্ধে পোয়ারোর আর আমার মত একেবারেই মেলে না। আচ্ছা, লেডি ইয়ার্ডলিকেও কি চিঠিগুলো রল্ফি পাঠিয়েছিলেন? প্রশ্নই ওঠে না। মহিলা মেরি ক্যাভেন্ডিশের কথা মতো আমার কাছে পরামর্শ চাইতে এসেছিলেন, যাতে তার এই উভয় সংকট থেকে কোনো পরিত্রাণ পাওয়া যায়। তারপর তিনি জানতে পারলেন তারই শত্রু মেরি মার্ভেল আমার সঙ্গে দেখা করতে এসেছে। তক্ষুনি মহিলা অন্য একটা পরিকল্পনা করেন। তোমাকে কয়েকটা প্রশ্ন করেই বুঝতে পেরেছিলাম চিঠির কথা, তারপর মিস মার্ভেলের সমস্যা, এগুলো তুমি ওকে বলেছিলে। উনি শুধু তার সুযোগ নিয়ে নিজের মতো করে চিঠির গপ্পটা ফেলেছিলেন। আমি বিশ্বাসই করি না। আহা বন্ধু, কেন যে তুমি মনস্তত্ত্ব জিনিসটা নিয়ে একেবারেই পড়াশোনা করো না বুঝি না। উনি বললেন যে উনি চিঠিগুলো নষ্ট করে ফেলেছেন, আর তুমিও মেনে নিলে। উপায় থাকলে একজন মহিলা কখনো চিঠি নষ্ট করেন না, এমনকি সেগুলো নষ্ট করে ফেলাই নিরাপদ জানলেও করেন না। সে সবই না হয় হলো, কিন্তু তুমি তো আমাকে একটা আকাট মূর্খ বলেই প্রমাণ করে ছেড়েছো। এখন এসব ব্যাখ্যা করার কোনো মানে আছে?
কিন্তু তুমি পুরো ব্যাপারটা এত উপভোগ করছিলে, তোমার স্বপ্ন ভঙ্গ ঘটাতে ইচ্ছে হয়নি বন্ধু। এই নিয়ে শুধু শুধু রাগ করো না। অসহ্য! রেগে মেগে আমি দরজাটা দড়াম করে খুলে সেইভাবেই বন্ধ করে বেরিয়ে গেলাম। পোয়ারো এবার আমাকে একেবারে হাসির খোরাক বানিয়ে ছেড়েছে। শুধু তাই নয়, সে আমাকে বোকামি করতে রীতিমতো উৎসাহ দিয়েছে। বন্ধুটিকে কিঞ্চিত শিক্ষা দিতেই হচ্ছে এবার। এই জিনিস চট করে ক্ষমা করা একদম উচিত হবে না।